নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে সিবিএসই দ্বাদশ শ্রেণীর বাংলার পুরো সিলেবাস চেঞ্জ হয়েছে। তো তোমরা যথারীতি আমার এই চ্যানেলে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রতিটি পর্বের পুরো পরীক্ষা সংক্রান্ত এবং সহজ প্রস্তুতি বিষয়ক ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমি শুরু করব আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। তো তার আগে একটু বলে রাখছি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, এবং তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওই হচ্ছে আমার এই চ্যানেলে রয়েছে। তো তোমরা অবশ্যই চ্যানেলে এসে সমস্ত ভিডিও তোমাদের প্রয়োজন মাফিক দেখবে এবং পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিকে তোমাদের আরও সক্রিয় করবে। তো আজকে শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। দেখো, তো তার আগে একটু প্রভাত কুমার সম্পর্কে বলে নিচ্ছি যে প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে জনপ্রিয়তা পেয়েছেন মূলত হাস্যরসাত্মক গল্পের জন্য। ঠিক আছে, তার গল্পের মধ্যে যে একটা হচ্ছে অনাবিল হাসির আবহ রয়েছে, তার পাশাপাশি হচ্ছে কি যে তার গল্পের স্বাদ কিন্তু বিচিত্রমুখী, অর্থাৎ তিনি হচ্ছে কি যে ভিন্ন স্বাদের হচ্ছে কি গল্প লিখেন এবং তাকে বাংলার মোপাসা বলা হয়। তো আমাদের যে প্রভাত কুমার সংক্রান্ত যে বিষয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে একটু লেখক পরিচিতিটা পড়ে রাখা তোমাদের জন্য দরকার। তো মূলত হচ্ছে কি যে এই প্রভাত কুমারের আদরিণী এই গল্পটি হচ্ছে কি যে প্রভাত কুমারের প্রথম শ্রেণীর যে গল্পগুলো বা যে গল্পগুলোর দ্বারা হচ্ছে একজন লেখককে মানে সকলেই চেনে, সেই রকম একটি গল্প হচ্ছে এই আদরিণী। তো আদরিণী গল্পটি আসলে হচ্ছে বাংলায় একটি পশুপ্রীতিমূলক বা যে হচ্ছে কি আমাদের যে বিভিন্ন হচ্ছে গৃহপালিত পশুরা থাকে তাদের প্রতি যে আমাদের একটা হচ্ছে কি যে আলাদা স্নেহ বা সেই স্নেহ যে একটা হচ্ছে কি যে সন্তানের প্রতি স্নেহের মতন হচ্ছে কি যে একটা গভীরতা পায়, এই গল্পটিও কিন্তু তেমনই একটি গল্প। ঠিক আছে, তো আমি অপ্রাসঙ্গিক কথা বেশি না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তোমরা সকলেই জানো যে আমি পরীক্ষা প্রস্তুতির জন্য ভিডিওকে তোমাদের পরীক্ষা উপযোগী এবং বোঝার সুবিধার জন্য সেভাবেই তৈরি করি। তো আজকেও তার অন্যথা হবে না। তো আমি দেখো যে তোমাদের হচ্ছে কি যে পরীক্ষা সংক্রান্ত বিষয়টি যাতে খুব সহজভাবে প্রস্তুতিটা সক্রিয় হয়, তো সেই জন্য হচ্ছে কি একটা মাইন্ড ম্যাপ এখানে প্রথমে দিয়ে রেখেছি। তো এই মাইন্ড ম্যাপের মধ্যে প্রথমে রয়েছে কি যে জয়রাম মুখোপাধ্যায় হচ্ছে আদরিণী গল্পের প্রধান চরিত্র। সেই ব্যক্তির হচ্ছে কি তিন পুত্র। তো সেই তিন পুত্র হচ্ছে কি তারা পিতার মতন এতটা হচ্ছে কি যে যে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি। ঠিক আছে, তো এবং এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই আদরিণীর জয়রাম মুক্তার তিনি ভীষণ হচ্ছে একজন আত্মসচেতন এবং আত্মসম্মান বোধ সম্পন্ন একজন মানুষ। এরপর তার হচ্ছে কি যে আর চরিত্রের মধ্যে রয়েছে নগেন ডাক্তার রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে জুনিয়র উকিল কুঞ্জবিহারী, আর রয়েছে কি যে নরেশচন্দ্র রায়, যার কাছ থেকে হচ্ছে কি যিনি হচ্ছে এই ব্যক্তি হচ্ছে কি হাতি ভাড়া দিতেন। আর রয়েছে উমাচরণ লাহিড়ী, যার কাছ থেকে হচ্ছে কি যে জয়রাম মুখোপাধ্যায় তিনি হচ্ছে হাতি কিনেছিলেন। আর মোটামুটি হচ্ছে কি যে অন্যান্য যে সমস্ত চরিত্ররা রয়েছে তাদের কোনো হচ্ছে কি যে অতিরিক্ত কথন বা কোনো হচ্ছে প্রাসঙ্গিক হচ্ছে কি যে অত্যন্ত প্রয়োজনীয় কথা এগুলো এখানে নেই। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি গল্পের প্রাসঙ্গিক আলোচনায়। দেখো, তথ্যে প্রভাত কুমারের গল্প আদরিণী, নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী তারা হচ্ছে জয়রাম মুক্তারের বাড়িতে হচ্ছে কি আড্ডা জমাতেন। ঠিক আছে, তো এরপর কি রয়েছে যে আড্ডার সময়টা ছিল কি বিকেল বেলায় তারা আড্ডা জমাতেন। আর সেই আড্ডায় একদিন হচ্ছে কি তারা আসেন এবং এসেই কি শুরু করেন যে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। নিমন্ত্রণের বিষয় হচ্ছে কি মেজবাবুর মেয়ের বিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে কি যে মেজবাবুর মেয়ের বিয়েতে হচ্ছে কি তারা হচ্ছে বেশ হচ্ছে ধুমধাম হবে বিয়েতে, এবং তাদের হচ্ছে কি যে সবারই বিয়েতে যাওয়ার আগ্রহ রয়েছে। মেজবাবুর মেয়ের বিয়েতে হচ্ছে বেনারস থেকে বাই আসবে, বাই মানে হচ্ছে কি বাইজি আনা হবে, আর হচ্ছে কি কলকাতা থেকে খ্যামটা আসবে। ঠিক আছে, আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন এই গল্পের মধ্যে রয়েছে
কীরকম, আমি নিমন্ত্রণ পাবো না কীরকম। প্রভাত কুমার মুখোপাধ্যায় তার হচ্ছে কি যে জয়রাম যে মোক্তার তার চরিত্রটিকে যেন একটু হচ্ছে কি যে ভীষণ হচ্ছে সক্রিয় করে তুলেছেন এই মন্তব্যের মধ্যে। কথা বলেছে কে? গল্পের মধ্যে জয়রাম মোক্তার, এবং উত্তেজিত স্বরে তিনি কথা বলেছিলেন। পাশাপাশি তিনি যে প্রবল আত্মসম্মান সচেতন সেটা হচ্ছে এখানে স্পষ্ট, ঠিক আছে। এরপর জয়রাম মোক্তার হচ্ছে কি কেন তিনি হচ্ছে কি তিনি মনে করেন যে তাকে বাদ দিয়ে সেই হচ্ছে কি মেজবাবু অন্তত হচ্ছে যে বাকি নগেন ডাক্তার আর কুঞ্জবিহারীকে নিমন্ত্রণ করবেন না, অর্থাৎ তিনি কখনো হচ্ছে কি নিজের সম্মানকে খাটো করতে চান না। এরপর জয়রাম মোক্তার ২০ বছর পীরগঞ্জের স্টেটের বাধা মোক্তার। দেখো আমি একটা কথা বলি যে এই সময় তোমরা অনেক রকম হচ্ছে কি অ্যানিমেশন দিয়ে অনেক ভিডিওই তোমরা দেখে থাকো, কিন্তু গল্পের সেই সমস্ত ভিডিও দেখে কিন্তু হচ্ছে পরীক্ষা প্রস্তুতিটা হচ্ছে কি ঠিকঠাক হয় না। পরীক্ষা প্রস্তুতির জন্য সবচেয়ে দরকার হচ্ছে কি উপযুক্ত হচ্ছে গল্পের আলোচনা ভিত্তিক নোটস। আর আশা করব আমি যেভাবে আলোচনা করছি তাতে তোমাদের হয়তো এই গল্পটার হচ্ছে কি সম্পর্কে সঠিক ধারণা এবং তার জন্য উপযুক্ত নোটসও তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাচ্ছ। কাজেই ভিডিওটিকে পুরোটি তোমরা দেখবে। এরপর জয়রাম মোক্তারের স্বভাব সম্পর্কে আমি অত্যন্ত সংক্ষেপে বোঝার সুবিধার্থে আলোচনা করে দিয়েছি। দেখো যে জয়রাম সামান্য কারণেই হচ্ছে রেগে যেতেন এবং তার তীব্র অভিমান হতো। নিজের সম্মানে তিনি কখনো সামান্য আঘাত সহ্য করতে পারতেন না, এবং তবে কি তার হৃদয় ছিল সহজ সরল এবং বন্ধুর প্রতি সহানুভূতিতে পূর্ণ। মানে তিনি যদি কাউকে তিনি হচ্ছে কি যদি কাউকে তিনি স্নেহ করতেন তো নিজের সমস্ত স্নেহ উজাড় করে দিতেন, মানে তার জন্য তিনি কখনো হচ্ছে কি কোনো বিষয়ে কার্পণ্যতা করতেন না। তারপর তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে এবার বিয়েবাড়িতে যাওয়ার প্রসঙ্গটা কি হয়েছে, যাবার তো খুবই ইচ্ছে, কথা বলেছিলেন কে? কথা বলেছিলেন নগেন ডাক্তার। আর পীরগঞ্জে যাবার জন্য তারা হচ্ছে কি তারা যে যানগুলোর কথা বলেছিলেন তারা হচ্ছে কি যে ঘোড়া গরু আর পালকির চিন্তা করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু ঘোড়ার গাড়ির পথ নয়, গরুর গাড়িতে যেতে হলে 2 দিন আসতে 2 দিন যেতে, ঠিক আছে। তো 2 দিন আসতে এবং 2 দিন যেতে, তো সেই জন্য হচ্ছে কি যে তাদের হচ্ছে কি তাদের কাছারি কামাই যাবে, এই কথাটাও গল্পে রয়েছে। তারপর রয়েছে কি পালকি জোগাড় হওয়া খুব মুশকিল, ঠিক আছে। তো এই ছিল কি এই ছিল তাদের প্রতিবন্ধকতা যাওয়ার ব্যাপারে, যে কেন কোনটা নিলে কি হবে সেই ব্যাপার। তারপর মোক্তার মহাশয় হাতি আনার পরামর্শ করেছেন এবং মহারাজ নরেশচন্দ্র রায় হাতি ভাড়া দিয়ে থাকেন, ঠিক আছে। তো এই মহারাজ নরেশচন্দ্র রায় এই ব্যক্তি হচ্ছে কি যে বেশ অবস্থাপন্ন ব্যক্তি, এবং তিনি হচ্ছে কি বেশ হাতি টাতি ভাড়া দিয়ে থাকেন। আর সেই হচ্ছে কি যে জয়রাম মোক্তার তাকে কিন্তু বেশ সম্ভাষণ লিখে তাকে হচ্ছে কি শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতিপালকেশু, তোমরা দেখবে গল্পের মধ্যে রয়েছে 2য় পরিচ্ছেদের প্রথম যে অনুচ্ছেদটি রয়েছে সেখানে, ঠিক আছে। অর্থাৎ চিঠি হচ্ছে কি যে চিঠি পাঠিয়েছিলেন এবং 2-3 দিনের জন্য একটি হচ্ছে কি সুশীল আর সুবোধ হস্তি প্রার্থনা করে চিঠি দিয়েছিলেন, ঠিক আছে। জয়রাম মুখোপাধ্যায় হচ্ছে কি যে সেই সুশীল আর সুবোধ একটি হস্তি প্রার্থনা করেছিলেন, আর যে কি যে তিনি হচ্ছে রবিবার দিন বেশ ঘটা করে আহ্নিক পুজো করেন এবং বেলা 9টার সময় তার পুজো শেষ হয়, ঠিক আছে। তো নরেশচন্দ্র রায়ের কাছে কেমন হস্তি প্রার্থনা করেছিলেন সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো মহারাজের কাছে হচ্ছে কি 2 দিনের জন্য একটি সুশীল আর সুবোধ, ঠিক আছে, সুশীল আর সুবোধ মানে খুব ভদ্র সভ্য মাহুতের কথা শুনবে এরকম হাতি প্রার্থনা করেছিল। তারপর হচ্ছে কি যে জয়রাম মোক্তারের চেহারার পরিচয়, এটা হচ্ছে কি আমি এখানে দিয়েছি কারণ যেহেতু হচ্ছে এই বছর তোমাদের এই সিলেবাসটা নতুন দিয়েছে, তো সুতরাং হচ্ছে কি যে প্রশ্ন কিন্তু বেশ ভালো হবে এবং হচ্ছে যে প্রশ্ন যে খুব হচ্ছে ডেপথে যাবে এমনও ব্যাপার নয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে বিভিন্ন বর্ণনাধর্মী প্রশ্নটা হওয়াই বেশি প্রাসঙ্গিক আমার মনে হয়, তাই তোমরা এই ধরনের প্রশ্নকে একটু বেশি গুরুত্ব দেবে। তো জয়রাম মোক্তারের চেহারার পরিচয়টা কীরকম? জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হচ্ছে 50 পার হয়েছে, গায়ের রং আর একটু ফর্সা হলে তাকে গৌরবর্ণ বলা যেত, এবং মোটা মোটা গোঁফ কাঁচায় পাকায় মেশানো, মাথার সামনে টাক আছে, চোখ দুটি বড় বড় আর ভাসা ভাসা,
হৃদয়ের কোমলতা যেন চোখের মধ্যে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেখক জয়রাম মুক্তার সম্পর্কে তার চেহারার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে নোটস করে নেবে। এরপর জয়রাম মুখোপাধ্যায়ের বাসস্থান কোথায় ছিল? আদি বাসস্থান ছিল যশোহর, বাংলাদেশের যশোর জেলায়। ঠিক আছে, বাংলাদেশের যশোর জেলায় তার আদি বাসস্থান ছিল। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ ডাইরেক্ট এমসিকিউ তো টেক্সট থেকে আসবেই, তো সুতরাং এই ধরনের প্রশ্ন আসাটা প্রাসঙ্গিক। এরপর জয়রাম মুক্তারের অবস্থার পরিচয়টা আমাদের জানতে হবে। ঠিক আছে, জয়রাম মুক্তারের আর্থিক অবস্থা প্রথম দিকে কিন্তু ভালো ছিল না। বাংলাদেশ থেকে তিনি হচ্ছে কি কিছুই নিয়ে আসেননি, কেবল একটি হচ্ছে ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি নিয়ে তিনি এসেছিলেন। কিন্তু মোক্তারি পেশার মধ্য দিয়ে তিনি বেশ পসার জমিয়েছিলেন এবং তার হচ্ছে কি যে পাকা দালান কোঠা করেছেন, একটা বাগান করেছেন, পুকুর করেছেন এবং অনেকগুলি কোম্পানির কাগজ কিনেছেন, মানে শেয়ার। তারপর হচ্ছে কি যে মোক্তার হিসাবে যে তার জনপ্রিয়তাও ছিল, সেটা আমরা হচ্ছে কি গল্পের মধ্যে পাই। তো সেটার জন্য তোমাদেরকে অবশ্যই গল্পটা পড়তে হবে। তারপর আইন সংক্রান্ত বিতর্ক। ঠিক আছে, দেখো আইন সংক্রান্ত বিতর্ক, এই ব্যাপারটা হচ্ছে কি যে জয়রাম মুক্তারের যে তিনি যে কতটা হচ্ছে কি প্রবল আত্মসম্মান সচেতন এবং তার মধ্যে যে মূল্যবোধ একটা ভয়ানকভাবেই ছিল, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তো আইন সংক্রান্ত বিতর্ক ব্যাপারটা হচ্ছে কি একটু জানতে হবে, কারণ এটাও কিন্তু তার স্বভাবেরই একটা দিক। যৌবনকালে মানুষটি ছিলেন কেমন? যৌবনকালে মানুষটি ছিলেন ভীষণ বদরাগী। ঠিক আছে, যৌবনকালে মানুষটি ছিলেন ভীষণ বদরাগী এবং কি যে বদরাগী থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার সেটা হচ্ছে কি সেটার অনেক পরিবর্তন হয়েছে। ঠিক আছে, সেটা কীরকমভাবে, এবং বদরাগী থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বেশ পরিবর্তন হয়েছিল স্বভাবের, যার অনেক প্রমাণ রয়েছে। যেমন হচ্ছে কি বিচারে হাকিমেরা একটু অবিচার করলে বা ভুল কাজ করলে তাদের উপর তিনি চিৎকার করতেন এবং এজলাসে ডেপুটির সঙ্গে ঝামেলা হওয়ায় তিনি বাড়িতে তার সদ্যজাত মঙ্গলা গাইয়ের এরে বাছুরের নাম রেখেছিলেন সেই ডেপুটির নামে। অর্থাৎ হচ্ছে কি যে এক ডেপুটি সাহেবের নামে নিজের বাড়ির হচ্ছে কি যে গরুর সেই বাছুরের নাম রেখে দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে হচ্ছে কি যে এই কথা যখন হচ্ছে কি যে লোকসূত্রে সেই ডেপুটি সাহেব শুনেছিলেন, তখন তিনি খুবই হচ্ছে খারাপ পেয়েছিলেন। তারপর একজন ডেপুটির সঙ্গে আইন সংক্রান্ত বিতর্কে মেজাজ হারিয়ে তিনি নিজের স্ত্রীর সঙ্গে সেই ডেপুটির আইন জ্ঞানের তুলনা করেছিলেন। তার মানে তিনি হচ্ছে কি তার সঙ্গে কারো ঝামেলা লাগলে তিনি সেই মানুষটির সম্মানকে মাটিতে মেশাতে একটুও হচ্ছে ভাবতেন না। তো এটাই হচ্ছে কি তার একটা হচ্ছে এক ধরনের গোয়ার রোগ। তারপর এরপরে আমরা চলছি প্রবল আত্মসম্মান বোধ। ঠিক আছে, জীবনে তিনি হচ্ছে কি প্রচুর উপার্জন করেছেন। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি উপার্জন করলেও নিজের মর্যাদার ওপর বিশেষ বা অযৌক্তিক খেয়ালের কারণে মানুষটি অর্থ সংকটের মুখে পড়েছেন। মানে তার হচ্ছে কি তিনি হচ্ছে কি নিজের সমস্ত উজাড় করে দিয়ে বা হচ্ছে কি প্রচুর পরিশ্রম করে তিনি হচ্ছে কি আয় করেছেন, উপার্জন করেছেন, কিন্তু অনেক জায়গাতে হচ্ছে কি এই নিজের কিছু কিছু হচ্ছে যে অবুঝ মানসিকতার জন্য বা হচ্ছে কি এক ধরনের যে খামখেয়ালিপনা বা হচ্ছে কি যে নিজের ওপর একটা হচ্ছে কি অন্ধবিশ্বাস বা হচ্ছে কি যে একটা অযৌক্তিক মানুষের সঙ্গে অযৌক্তিক বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, এই সমস্ত কারণে তার কাছে হচ্ছে কি অর্থটা কোনো গুরুত্বই পেত না। তো সেটা কীরকম হয়েছে, অযৌক্তিক খেয়ালের কারণে তিনি কি করেছিলেন যে একবার 5 টাকা তার জরিমানা হয়েছিল। মানে ওই ডেপুটিকে যখন হচ্ছে নিজের স্ত্রীর সঙ্গে তার আইন জ্ঞানের তুলনা করেছিলেন, তো তার জন্য কোর্টে স্বাভাবিকভাবে যখন এজলাস চলে, তো এজলাস চলাকালীন হচ্ছে কি সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়। তো সেইখানে তিনি হচ্ছে কি নিজের যেহেতু হচ্ছে কোর্টের হচ্ছে কি প্রোটোকল বা প্রত্যেকটা জায়গারই তো একটা হচ্ছে কি শৃঙ্খলা থাকে, তো সেই শৃঙ্খলাকে হচ্ছে কি নষ্ট করার জন্য তার জরিমানা হয়েছিল 5 টাকা। আর তিনি সেই 5 টাকার জরিমানা আটকাতে হাইকোর্টে কেস করে 1700 টাকা ব্যয় করেছিলেন। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু তার হচ্ছে চরিত্রের এবং তার পরবর্তী জীবনে হচ্ছে কি যে নিজের আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক। এরপর উদার মানসিকতা আমরা পাই জয়রাম মুক্তারের মধ্যে। জয়রাম মুক্তার দান ধ্যান করতেন এবং অসহায়কে অকাতরেই দান করতেন।
অত্যাচারিত উৎপীড়িত বা গরিব মানুষেরা যখন তার কাছে আসতেন কোনো হচ্ছে মামলা নিয়ে, তখন তিনি বিনা ফিসে এমনকি নিজের টাকা খরচ করে তাদের মামলা করে দিতেন। ঠিক আছে। আর গল্পের মধ্যে হচ্ছে কি সেই বিয়েবাড়িতে যাওয়ার ক্ষেত্রে ইমামউদ্দিন শেখ বলে এক ব্যক্তির কথা রয়েছে, যিনি হচ্ছে নতুন বলদ কিনেছিলেন এবং তার সেই যে বলদে করে তারা সেখানে যেতে পারে। এইবার হচ্ছে কি যে হাতি কেনা, জয়রাম মুক্তার বাধ্য হয়ে হাতি কিনেছিলেন। কারণ হচ্ছে কি যে নরেশচন্দ্র রায় তিনি কিন্তু হচ্ছে হাতি ভাড়া না দিয়ে বরঞ্চ বলেছিলেন যে গরুর গাড়ি বা অন্য কোনো গাড়িতেই তো যেতে পারে, হাতির কি দরকার। অর্থাৎ এইরকমভাবে যেহেতু বলা হয়েছে, তো তাতে হচ্ছে জয়রামের আত্মসম্মানে আঘাত লেগেছে। তো সেই আত্মসম্মানে আঘাত লাগার কারণে তিনি আর নিজেকে সামলাতে পারেননি। তো নিজের হচ্ছে কি যে নিজের আত্মসম্মান রক্ষা করতে গিয়ে তিনি হচ্ছে কি সর্বোচ্চ মূল্য দিতেও রাজি ছিলেন জয়রাম মুক্তার। যার প্রমাণ হচ্ছে কি যে তিনি কি করলেন, তিনি হচ্ছে 2000 টাকা খরচ করে হাতি কিনলেন। মোক্তার মহাশয় কি করেছিলেন, হাতি কিনেছিলেন বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে, যার দাম ছিল 2000 টাকা। এবং 7টার সময় হাতি আসে এবং হাতির নাম ছিল আদরিনী। ঠিক আছে। তো সেই হাতি কেনা বেচার লেখালেখি হয় স্ট্যাম্প কাগজে। এই তথ্যগুলো তোমাদের জন্য আমি দিয়ে রাখলাম। এবং জয়রাম তিনি কি করেছিলেন, জয়রাম মুখোপাধ্যায় 5 বছর হাতিটি রেখেছিলেন। ঠিক আছে। তো এই হচ্ছে কি যে হাতির সম্পর্কে কিছু তথ্য। তারপর হচ্ছে কি যে জয়রাম মুক্তারের অবস্থা কিন্তু দিন দিন পড়তে শুরু করে। কেন, তার কিছু কারণ রয়েছে। আমি গল্পের যে হচ্ছে কি গুরুত্বপূর্ণ জায়গাগুলোকেই তোমাদের কাছে সহজ ভিডিওর মধ্যে তুলে দিয়েছি, কারণ আসলে কিন্তু গল্পটার আয়তন ভীষণ বড়। ঠিক আছে। তো এত যদি হচ্ছে লাইন ধরে আলোচনা করি তাহলে হচ্ছে কি এই গল্পের ভিডিও 1 ঘন্টাতেও শেষ হবে না। মোক্তার মহাশয়ের অবস্থার অবনতির জন্য অনেক কারণ রয়েছে, যেমন কি কি। ঠিক আছে। তো আমি হচ্ছে এগুলো তোমাদের পড়ার সুবিধার্থে পয়েন্টস আকারে রেডি করে দিয়েছি। দেখো, আধুনিক শিক্ষায় শিক্ষিত ইংরেজি জানা নতুন মোক্তারের সংখ্যা কাছারিতে অনেক বেড়ে গেছে। তারপর হচ্ছে কি 2 নম্বরে হচ্ছে প্রতি বছর নিজের সাংসারিক খরচ বেড়ে যাওয়া। ঠিক আছে। কারণ তার যে ছেলেরা ছিল তারা কেউই হচ্ছে পিতার মতো এতটা হচ্ছে কি সক্রিয় ছিল না। তারা শুধুমাত্র, লেখক বর্ণনা করেছেন কি যে তারা শুধুমাত্র হচ্ছে কি যে বংশবিস্তার এই কাজটি হচ্ছে কি তারা যে আহার নিদ্রা আর হচ্ছে বংশবিস্তারের কাজটাই তারা হচ্ছে কি সক্রিয়ভাবে করে। তো প্রতি বছর নিজের সাংসারিক খরচ বেড়ে যাচ্ছে। নিজের হচ্ছে কি ছেলেরা পিতার মতো উপার্জনশীল না হওয়ায় সংসারের অবস্থা নিয়মিত খারাপ হতে থাকে, কারণ সেই বৃদ্ধ লোকটির ওপরেই সংসারের সমস্ত দায়িত্ব ন্যস্ত ছিল। তারপর হচ্ছে কি পাশাপাশি মোক্তার মহাশয় উপযুক্ত ইংরেজি না জানার কারণে এজলাসে নিজে আর তার প্রতিপক্ষের মোক্তারের সঙ্গে সরাসরি বিতর্ক তৈরি করতে পারেন না। তর্জমাকারী ব্যবহারের জন্য তার আইনের খেলা আর হচ্ছে কি যে আগের মতো জমতে পারতো না। ঠিক আছে। তো এগুলো হচ্ছে জয়রাম মুক্তারের যে হচ্ছে কি যে তার আর্থিক অবস্থা বা হচ্ছে কি তার গরিব হয়ে যাওয়ার একটা হচ্ছে কি বিশেষ বিশেষ দিক। এরপর আমরা পাচ্ছি যে আদরিনীর কি অবস্থা হলো। ঠিক আছে। তো এরকম অবস্থায় তো হচ্ছে কি যে হাতি পোষাটা তো হচ্ছে কি সম্ভব নয়। তো তারপর কি হয়েছে, আদরিনীর জন্য মাসে খরচ হতো কত, 30 থেকে 40 টাকা। এই 30-40 টাকা কিন্তু সেই সময়ের হিসেবে কয়েক হাজার টাকার স্বামী। বিয়ের শোভাযাত্রা দূর দূরান্তে আসা যাওয়ার কাজে হাতি ভাড়া দেওয়া হবে, এই নিয়ে হচ্ছে কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এবং আদরিনীর ভাড়া হচ্ছে 3 টাকা এবং হাতির খোরাকি ছিল 1 টাকা আর মাহুতের খোরাকি ছিল 50 পয়সা। এই নিয়ে হচ্ছে যে ব্যক্তি ভাড়া নিতে চাইতো তাকে হচ্ছে দিতে হতো কত, তাকে দিতে হতো 4.5 টাকা। তারপর জয়রাম মুক্তার যোগাযোগের ঠিকানা রেখেছিলেন কোথায়, যোগাযোগের ঠিকানা রেখেছিলেন চৌধুরীপাড়া। আর হচ্ছে কি হাতির ভাড়া নিয়ে মাসে হচ্ছে কি হাতিকে ভাড়া দিয়ে হচ্ছে মাসে তার আয় হতো কত, বাড়িতে তার আয় হচ্ছিল 15 থেকে 20 টাকার বেশি হতো না। ঠিক আছে। মুখোপাধ্যায়ের বড় নাতিটি হচ্ছে অসুস্থ হয়েছিল, তো প্রতিদিনই হচ্ছে 5 থেকে 7 টাকা তার খরচ ছিল। তারপর মুখোপাধ্যায়ের যে কি বড় নাতনির নাম কি, নাম হচ্ছে কল্যাণী। ঠিক আছে, দেখবে রয়েছে। তো সেই হচ্ছে কি সেই বড় নাতনির বিয়ের বয়স হয়ে গেছিল 12 বছর। তো বিয়ের উপযুক্ত সময় সেই সময়ের হিসেবে, এবং সেই তার হচ্ছে কি তার বিয়ের যে খরচ সেটাও হচ্ছে কি এই জয়রাম মুক্তারকেই ভাবতে হচ্ছিল, কারণ বাকি ছেলেগুলো তো কোনো রকম ভাবনা চিন্তার মধ্যেই ছিল না। তো
কল্যাণীর সঙ্গে বিয়ে ঠিক হওয়া যে ছেলেটি, সেই ছেলেটি আসলে হচ্ছে কি যে রাজশাহী কলেজে এলে পড়ে, রাজশাহী বাংলাদেশে অবস্থিত। অবস্থা ভালো, তবে তার হচ্ছে কি যে তারা 2,000 টাকা চায়, মানে 2,000 টাকা হচ্ছে কি পণ চেয়েছিল। তো সেই সময়ের হিসেবে 2,000 টাকা মানে আজকের বাজারে সেটা হচ্ছে কয়েক লাখের সামিল। তো তারপর হচ্ছে কি বিয়েতে খরচ হবে 500 টাকা, ঠিক আছে। তো তারপর যে মোট খরচ হবে বিয়েতে 2,500 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে সেই বিয়ের প্রসঙ্গ। আর মোক্তার মহাশয়ের জন্য একটা খারাপ যে অবস্থা, সেটা হচ্ছে কি যে যে ছেলেটি তার হচ্ছে কি ছোট ছেলেটি কলকাতায় পড়তো, সেই ছেলেটি হচ্ছে বিয়ে পরীক্ষায় ফেল করেছে, ঠিক আছে। মানে মোক্তার মহাশয়ের বিপদের আর শেষ রইল না। তারপর হচ্ছে কি যে এবার তিনি কি চাইছেন যে আদরিণীকে তার মনে না চাইলেও তিনি হচ্ছে কি আদরিণীকে তার মানে আর্থিক অবস্থার কারণে তাকে হচ্ছে কি বাড়ি ছাড়াই করতে হচ্ছিল। তো সেই আদরিণীকে হচ্ছে কি কোথায়, চৈত্র সংক্রান্তিতে বামনহাটের মেলা হয় এবং সেখানে হচ্ছে কি গরু ঘোড়া হাতি উট বিক্রির জন্য আসে। এবং বন্ধুরা তাকে জানিয়েছিল এই হাতিটি যেহেতু 2,000 টাকায় কেনা হয়েছিল, তো এখন সেটাকে বিক্রি করলে প্রায় 3,000 টাকায় বিক্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি, এই মোটামুটি হচ্ছে যে তার মানে হাতির জন্য জয়রাম মোক্তারের যে কোন পরিস্থিতি হয়েছিল, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমরা এখানে পেলাম। তো পাশাপাশি হচ্ছে কি, পাশাপাশি আমাদের আরেকটু বিষয় একটু জানতে হবে যে বামুনহাটের মেলাতে হচ্ছে কি হাতিকে নিয়ে গেলেও সেখানে কিন্তু হাতি আদরিনীর বিক্রি হয়নি, ঠিক আছে। তো তাকে হচ্ছে কি তাকে পরে পরে সেই মানে হচ্ছে বামুনহাটের মেলার পরে রসুলগঞ্জে হচ্ছে কি রসুলগঞ্জের মেলাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেইখানে হচ্ছে কি সেইখানেও তার হচ্ছে কি যেতে আসতে অনেকটা পথ। তো সেই ক্ষেত্রে সেই যাত্রা পথেই হচ্ছে কি যে বাড়ি থেকে 7 ক্রোশ দূরে হচ্ছে কি যে আদরিণীকে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আদরিণী হচ্ছে মাঝ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে এবং সে তারপরে আর যেতে পারে না। তারপর হচ্ছে কি যে জয়রাম মোক্তারকে খবর দেওয়া হয় এবং ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করার পরে তিনি হচ্ছে 10টার সময় সেই গাড়িতে করে ছুটলেন এবং তারপর পত্রবাহক এবং হচ্ছে কি তাকে খবর দিল। খবর দেওয়ার পরে সমস্ত কিছু ছোটার পরে তিনি গিয়ে দেখলেন যে আদরিণীর অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। এবং তার দেহ হচ্ছে কি একটি আম বাগানের ভেতরে হচ্ছে কি শুইয়ে রাখা হয়েছিল এবং সে নিশ্চল নিস্পন্দ। ততক্ষণে কিন্তু আদরিণী এই জগতের মায়া ত্যাগ করেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে প্রভাত কুমার মুখোপাধ্যায় সেই জয়রাম মোক্তারের যে মানসিক অবস্থা সেটাকে তিনি খুব ভালো করে সক্রিয়ভাবে তুলে ধরেছেন এবং যে তিনি হচ্ছে কি আদরিণীকে যে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, ঠিক আছে। এবং সেই আদরিণীর বিদায় যে তাকে কতটা ভারাক্রান্ত করেছিল এবং আদরিণীর চলে যাওয়ার পরে মোক্তার মহাশয় আর হচ্ছে কি বেশি দিন বাঁচেননি, মাত্র হচ্ছে কি 2 মাস। তো 2 মাস পরে জয়রাম মোক্তারও মারা যায়। তো বাংলা সাহিত্যে পশুপ্রীতিমূলক যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর মধ্যে আদরিণী কিন্তু প্রথম শ্রেণীর একটি গল্প। তো তোমাদের এই বোর্ড এক্সামে যেহেতু এই গল্পটি আছে, তো সুতরাং তোমরা প্রত্যেকে এই ভিডিওটিকে খুব ভালো করে দেখবে এবং এখান থেকে হচ্ছে কি অনেক শিক্ষা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ যে আমরা যে সমস্ত গৃহপালিত প্রাণীগুলোকে রাখি তাদের প্রতি আমরা কতটা মানবিক, আমরা কতটা হচ্ছে কি উদার থাকি। তো সেই ক্ষেত্রে এই দিকগুলো হচ্ছে এখানে প্রকাশ পেয়েছে। তো তোমরা ভিডিওটি পুরোটি দেখো, আশা করব তোমরা গল্পটিকে খুব সহজভাবে এখান থেকে বুঝতে পারবে। তো যারা চ্যানেলে নতুন, আমি আরেকবার বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ।